রাজ্যেও এডিসি নির্বাচনের আগে অপারেশন লোটাস হচ্ছে বিজেপির মূল লক্ষ্য। তবে এই অপারেশন লোটাস এডিসি নির্বাচনের আগে কতটা গুরুত্বপূর্ণ এবং এই অপারেশন লোটাসের কারণে লোটাস সবল হবে, অর্থাৎ বিজেপি সবল হবে এবং তাদের শরিক দল দুর্বল হবে কিনা সেটাও দেখার রয়েছে। দ্বিতীয় যে বিষয়ের দিকে আমরা নজর রাখছি তা হলো মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং রাজ্যের বিজেপির সুপ্রিমো আমরা বলতে পারি, বা বর্তমান সময়ে দাঁড়িয়ে বিজেপির বা এডিসি ইলেকশনের আগে এই এডিসি নির্বাচনে যিনি নিজেকে মুখ্য চেহারা হিসাবে ইতিমধ্যেই সামনে তুলে ধরছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই দুই নেতৃত্বের বিরুদ্ধে একে অপরের বিরুদ্ধে অভিযোগ, পাল্টা অভিযোগ কিন্তু চলেই আসছে। মুখ্যমন্ত্রী যেখানে অভিযোগ করেছিলেন যে প্রদ্যুৎ কিশোর দেববর্মন চুক্তির শর্ত ভেঙেছেন, চুক্তি লঙ্ঘন করেছেন, সেখানে দাঁড়িয়ে আজ জনসভায় প্রদ্যুৎ কিশোর দেববর্মন বললেন যে তিনি চুক্তি লঙ্ঘন করেননি। বারবার মুখ্যমন্ত্রী মানিক সাহার তরফ থেকেই ওনার বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে পড়েছে, ওনার বিরুদ্ধে অভিযোগ উঠে এসেছে এবং তার উপর ভিত্তি করে দিল্লি বিজেপি পরবর্তী সময় প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে এই বিষয় নিয়ে যদি কিছু জিজ্ঞেস করে তাহলে এই দিল্লি বিজেপিকে সামলানোর দায়িত্ব আর প্রদ্যুৎ কিশোর দেববর্মনের নেই। ওনার ভাষায় ঠিক এটাই তিনি বোঝানোর চেষ্টা করলেন, অর্থাৎ দিল্লি বিজেপি মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং রাজ্য বিজেপিকে জুটতে চাইছে হয়তো বা কোনো না কোনো জায়গা দিয়ে, কিন্তু সেই জোট সমঝোতা আসন নিয়ে হোক বা বর্তমান পরিস্থিতি নিয়ে হোক, সরকার চালনা নিয়ে হোক, সেটা হচ্ছে না এবং যার কারণে প্রদ্যুৎ কিশোর দেববর্মন এখন এডিসি নির্বাচনের প্রাক মুহূর্তে দাঁড়িয়ে একের পর এক বিষোদ্গার করে যাচ্ছেন, একের পর এক অভিযোগ করে যাচ্ছেন বিজেপির বিরুদ্ধে, বিশেষ করে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। তিনি কি বলেছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সেটাও আমরা আপনাদেরকে শোনাবো, কিন্তু তার আগে আপনাদের এই বিষয়গুলি নিয়ে কি মতামত রয়েছে অবশ্যই আমাদের জানাবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অথবা কমেন্ট সেকশনে। প্রথমত আমরা আসছি অপারেশন লোটাস। এবার এই অপারেশন লোটাস বলতে কি বোঝানো হয়েছে? অতি সম্প্রতি একটা গুঞ্জন যেটা ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যের রাজনীতিতে তা হলো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের দলের একজন নেতৃত্ব যাকে তিনি মন্ত্রী বানিয়েছেন বলে তিনি আজকে দাবি করলেন, সেই অনিমেষ দেববর্মা খুব শীঘ্রই মথা ছেড়ে বিজেপিতে যাচ্ছেন, বিজেপির দিকে যাচ্ছেন। এখন এখানে দুটো প্রশ্ন থেকে যায় যে তিনি মথা দলটাকে ছেড়ে বিজেপি দলে যোগ দিচ্ছেন নাকি একাংশ বিধায়কদের নিয়ে, 2/3 বিধায়কদের নিয়ে, অর্থাৎ 13 জনের মধ্যে, যা সূত্রের খবর যে প্রায় অনিমেষ দেববর্মাকে মিলিয়ে 9 জন বিধায়ক, 13 জনের মধ্যে 9 জন বিধায়কের খুব ভালো সম্পর্ক রয়েছে বিজেপির সাথে। অনিমেষ দেববর্মা তাদেরকে সাথে নিয়েই বিজেপির সাথে হাত মেলাতে চাইছেন। এখন এই 13 জনের মধ্যে যদি 8 থেকে 9 জন বিধায়কের সম্পর্ক থাকে বিজেপির সাথে, তাহলে বাকি পড়ে রইল 3 থেকে 4 জন বিধায়ক, 5 জন বিধায়ক। তো 2/3 অনিমেষ দেববর্মার সাথে যদি চলে আসে তাহলে কিন্তু অন্যান্য রাজ্যগুলির মতো যেখানে বিজেপি ঠিক এই ধরনের অপারেশন লোটাস চালিয়েই কিন্তু শিবসেনা, মহারাষ্ট্রের শিবসেনাকে দুটো ভাগে বিভক্ত করেছে, একনাথ শিন্দে গোষ্ঠী এবং তারপর উদ্ধব এর গোষ্ঠী, তারপর এনসিপি শরদ পাওয়ারের গোষ্ঠী, অজিত পাওয়ারের গোষ্ঠী। ঠিক এভাবেই কিন্তু পৃথক করা হয়েছিল, একই রাজনৈতিক দলের দুটো অংশ কিন্তু হয়েছিল এবং সেখানে রাজনৈতিক চিহ্নকে কোনটা ব্যবহার করবেন, অর্থাৎ 2/3 বিধায়কদের সম্মতি যে দলে বা যার সাথে রয়েছে সে কিন্তু সেই দলের যে সিম্বল, সেই সিম্বলটা তারা ব্যবহার করবে। এই নিয়ে মহারাষ্ট্রে বিগত বেশ কিছু বছর আগে কোর্ট পর্যন্ত তার লড়াই হয়। ঠিক এই ধরনের ঘটনা ত্রিপুরা রাজ্যেও কি তাহলে ঘটছে? তার কারণ একদিকে বিজেপি সূত্রে খবর হচ্ছে যে অনিমেষ দেববর্মা প্রায় 9 জনের মতো বিধায়ক, উনি মিলিয়ে 9 জনের মতো বিধায়কদেরকে বিজেপির দিকে নিয়ে আসবেন। এবার তিনি যদি বিজেপির দিকে তাদেরকে নিয়ে আসেন তাহলে কি গোটা দলটাকেই তিনি নিয়ে আসবেন? দলের অংশীদারি, দলের নেতৃত্ব দেওয়ার আবেদন তাহলে কি তিনি করবেন যদি 13 জনের মধ্যে 9 জনের মতো বিধায়ক অনিমেষ দেববর্মার সাথেই থাকে? দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে যে যদি অনিমেষ দেববর্মা একা কিংবা অন্য কোনো বেশ কিছু বিধায়কদেরকে নিয়ে যদি তিনি দল পরিবর্তন করে বিজেপিতে চলে আসেন তাহলে অটোমেটিক ভাবে
বিধায়কের যে ক্ষমতা বা বিধায়কের যে আসন, সেখান থেকে তিনি বিধায়ক আসন থেকে তিনি ক্ষমতাচ্যুত হবেন, নির্বাচন করাতে হবে, উপনির্বাচন করাতে হবে, যেমনটা আমরা 6 আগরতলা বিধানসভা কেন্দ্রে, 8 টাউন বড়দলি বিধানসভা কেন্দ্রে দেখেছিলাম, যখন সেখানে বিজেপির 2 বিধায়ক হিসাবে একদিকে সুদীপ রায় বর্মন, একদিকে আশিস কুমার সাহা, তারা বিজেপি দল ত্যাগ করে কংগ্রেসে ফিরে এসেছিলেন এবং ঠিক তখন কিন্তু 6 মাসের মধ্যে নির্বাচন করাতে হয়েছিল, উপনির্বাচন করাতে হয়েছিল। সিমনা বিধানসভা কেন্দ্রে এই ঘটনার পুনরাবৃত্তি দেখা যায়নি, এই ঘটনাটা বাই ইলেকশন পর্যন্ত পৌঁছায়নি। বৃষকেতু দেববর্মা যখন আইপিএফটি থেকে আইপিএফটির বিধায়ক হিসেবে তিনি ছিলেন, তারপর যখন আইপিএফটি ছেড়ে তিনি মথাতে যোগদান করেন, তখন কিন্তু ওনার কেন্দ্রে নির্বাচন হয়নি, অথচ 6 আগরতলা বিধানসভা কেন্দ্র এবং 8 টাউন বড়দলি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে। এখন অনিমেষ দেববর্মা বা তাদের কিছু বিধায়কেরা যদি এভাবেই দল পরিবর্তন করে বিজেপির হাত ধরেন, তাহলে তাদের পরবর্তী সময় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, উপনির্বাচনে লড়াই করতে হবে। তো সেই উপনির্বাচনে তারা লড়াই করবেন কিনা সেটাও দেখার বিষয় রয়েছে। ঠিক কি কারণে বা এই যে অপারেশন লোটাসের কথা আমরা বলছি, সেই অপারেশন লোটাসে অনিমেষ দেববর্মা ক্যাবিনেট মন্ত্রিত্ব ছেড়ে বা তিপ্রা মথাকে ছেড়ে যদি তিনি বিজেপিতে যান, তাহলে তিনি ঠিক কোন জায়গাটা পাবেন? যেমনটা সূত্রের খবর যে উপমুখ্যমন্ত্রীর চেহারা ওনাকে করা হবে। ইতিমধ্যে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের মুখে শোনা গেছে গদ্দার, বিশ্বাসঘাতক। রঞ্জিত দেববর্মাও বলেছেন বিশ্বাসঘাতক। এবার এই শব্দগুলি কাদের জন্য তারা ব্যবহার করছেন? তাহলে কি অনিমেষ দেববর্মা যে দল ছেড়ে চলেই যাচ্ছেন, এটা এখন শুধুমাত্র একটা ঘোষণার বাকি? ইতিমধ্যে অধিবেশন চলছে বিধানসভায়, সেখানে মথার বিধায়ক এবং ক্যাবিনেট মন্ত্রী হিসাবে নিজেকে প্রতিনিধিত্ব করছেন অনিমেষ দেববর্মা। নিজের কাছ থেকেও কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত ব্যক্ত করছেন না। তবে এটা প্রায় নিশ্চিত যে দল পরিবর্তন তিনি করছেন, ঝুঁকছেন তিনি বিজেপির দিকে, কিন্তু দল সহ অন্যান্য বিধায়কদেরকে নিয়ে তিনি দলকে মার্চ করছেন বিজেপির সাথে, নাকি নিজে আনারস চিহ্ন ছেড়ে পদ্ম চিহ্নের দিকে যোগ দিচ্ছেন। তার পাশাপাশি প্রদ্যুৎ কিশোর দেববর্মনের এখন এডিসি নির্বাচনের প্রাক মুহূর্তে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একাধিক অভিযোগ, এবং যে জোট তৈরি হয়েছিল প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সাথে, মথার সাথে, ভারত সরকারের, ত্রিপুরা সরকারের, সেই জোট নিয়ে খুব একটা খুশি কিন্তু দেখা যায়নি কখনোই মথাকে, বিশেষ করে মথার কর্মীরা হোক, মথার অন্যান্য নেতৃত্বরা হোক বা বিধায়কেরাই হোক। সেখানে এবার শুধুমাত্র কি এডিসি নির্বাচনে তিপ্রাসাদের ভোটকে আকর্ষিত করার জন্যই বিজেপির বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছে, নাকি সত্যি মথা বিজেপির সম্পর্কে এতটাই ফাটল দেখা দিয়েছে যে অপারেশন লোটাসের মাধ্যমে বিজেপি আইপিএফটির মতোই তিপ্রা মথাকে দুর্বল করতে চাইছে? আইপিএফটি যেমন একটা সময় তাদের কাছে একটা সংগঠন ছিল, একটা শক্তি তাদের কাছে ছিল, একটা ভোট ব্যাংক তাদের কাছে ছিল, সেই ভোট ব্যাংক এবং শক্তি 2023 বা 2021 নির্বাচনগুলিতে মথার ক্ষেত্রে দেখা গেছে। এখন 2026 পর্যায়ে বা আসন্ন এডিসি নির্বাচনের সময় এই অপারেশন লোটাসের মাধ্যমে বিজেপি তাহলে তিপ্রা মথাকেই দুর্বল করতে চাইছে, অর্থাৎ তাদের শরিক দলকেই দুর্বল করতে চাইছে। এবার এই শরিক দলকে দুর্বল করার যে লক্ষ্য, তাতে বিজেপি সফল হয় কিনা সেটাও দেখার। কোন কোন নেতৃত্বরা দল পরিবর্তন করে আসেন কিনা, আদতে যে সমালোচনা, যে গুঞ্জন শোনা যাচ্ছে সেটা সত্যি হয় কিনা, খুব সহজভাবেই কি প্রদ্যুৎ কিশোর দেববর্মন ওনার তৈরি করা দল অন্যের হাতে দিয়ে দিতে পারেন, বা বিজেপির সাথে পুরোপুরি মার্জ হয়ে যাবেন কিনা সেটা দেখার। ওনার লক্ষ্য তাহলে কি এবার তিপ্রা মথা বাদ দিয়ে ওয়ান নর্থ ইস্টের মধ্যে গিয়ে ঠেকেছে, নাকি উনি আবার পুরনো কোনো ঘরে ফিরতে পারেন? সম্ভাবনা প্রচুর রয়েছে, কিন্তু নিশ্চিত আকারে তার কি রূপ হবে, কি ঘোষণা হবে আগামী দিনগুলিতে, কোথায় সিলমোহর পড়বে, সেটা তো ক্রমশ প্রকাশ্য। আমরা এবার শুনবো বর্তমান এডিসির পরিস্থিতি, এডিসি নির্বাচনকে ঘিরে প্রদ্যুৎ কিশোর দেববর্মন প্রায় একটা হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের সরকারকে, যে দিল্লিতে গিয়ে যাতে বয়ান না পাল্টানো হয়। দিল্লি বিজেপির আদেশেই প্রদ্যুৎ কিশোর দেববর্মন হাত ধরেছিলেন বিজেপির, তো সেই নির্দেশ বিজেপি নাকি অমান্য করছে। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে প্রদ্যুৎ কিশোর দেববর্মন ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। तोड़ा है तो भुगतो भी। अब दिल्ली को कुछ और मत बोलना कि महाराजा ने किया, आपने किया है, आपने बोला है, इसके लिए मैं रिएक्शन दे रहा हूं। आज डुमा छौरा में
त्रिपुरा के माननीय मुख्यमंत्री डॉक्टर प्रोफेसर मानिक शाह ने बोला है, आज 1 घंटा पहले त्रिपुरा के मुख्यमंत्री मानिक शाह जी ने बोला है कि बीजेपी 28 का 28 सीट फाइट करेगा। तो अगर मुख्यमंत्री जी ने बोला है कि 28 के 28 सीट में बीजेपी अकेला फाइट करेगा, तो एक प्रॉब्लम है, आप 28 के 28 सीट में आप तिप्रासा का, तिप्रा मोथा का वॉरियर्स आपको चैलेंज करेगा और आपको हराएगा। मैंने नहीं तोड़ा, उन्होंने तोड़ा अलायंस, मैंने अलायंस नहीं तोड़ा। अब तोड़ा है तो भुगतो भी। आपने बोला है, मैंने नहीं बोला है। अब दिल्ली को कुछ और मत बोलना कि महाराजा ने किया, आपने किया है, आपने बोला है, इसके लिए मैं रिएक्शन दे रहा हूं। वरना दिल्ली में कुछ और बोला जाता है और त्रिपुरा में कुछ और होता है। मैं 2 साल से तिप्रासा अकॉर्ड के लिए फाइट कर रहा था, कोशिश किया, अधिकार के लिए कोशिश किया, हानि पुसा के लिए फाइट किया, कॉम्प्रोमाइज नहीं किया। तो आज ये लोग बुबागरा को खत्म करना चाहते हैं। যে বক্তব্যগুলি সেখানে তুলে ধরলেন তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে নীতিগত দিক থেকে নাকি মথা এবং বিজেপির মধ্যে এমন কোনো অঘোষিত কোনো একটা শর্ত যা 2023-এর বিধানসভা নির্বাচনের আগে বা 24-এর লোকসভা নির্বাচনের আগে হয়েছিল, যার কারণে বিজেপিও সেখানে মথাকে ছাড়তে চাইছে না আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে, এবং মথাও বিজেপির হাত ছাড়ছে না আনুষ্ঠানিক ঘোষণা করে। শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণার বাকি রয়েছে। বাকি সব দিক থেকে যদি আমরা হিসেব করি তাহলে দেখা যাবে যে এই আনুষ্ঠানিক ঘোষণা বাদ দিয়ে বাকি প্রত্যেকটি দিক থেকেই কিন্তু দেখা যাচ্ছে যে মথা বিজেপির কাছ থেকে বা বিজেপির সাথে থাকার যে বিভিন্ন তাদের ক্রাইটেরিয়া ছিল সেগুলি থেকে অনেকটা পিছিয়ে গেছে। শুধুমাত্র তাই নয়, এডিসি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা কি করে হবে, এডিসি নির্বাচনে প্রার্থী তালিকা কি করে ঘোষণা করা হবে, যেমনটা বিরোধীদের ক্ষেত্রে দেখা গেছে যে প্রথমে সিপিআইএম তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে, কংগ্রেসের পক্ষ থেকেও আজকে বলা হয়েছে 28টা আসনে তারা প্রার্থী দেবে। এবার অপেক্ষা শাসক দলের। শাসক দল বিজেপি এবং মথা দুই শরিক দল, প্রশাসনিক ক্ষমতা এডিসিতে রয়েছে মথা। এবার মথার বক্তব্য হচ্ছে যে প্রথম নাম ঘোষণা বা প্রার্থীদের নামের তালিকা বিজেপি ঘোষণা করবে, তার 5 মিনিটের মধ্যেই নাকি মথা তাদের তালিকা ঘোষণা করবে। তালিকা প্রস্তুত রয়েছে, কিন্তু বিজেপির আগে তারা তাদের তালিকা দেখাতে চাইছে না। তার কারণ মথা যদি প্রথমে প্রার্থীর নাম ঘোষণা করে তাহলে নাকি বিজেপি অন্যান্য প্রার্থীদেরকে কিনে নিতে পারে, অর্থাৎ বিডিং হতে পারে এখানে। তো সেই বিষয়টাকে এড়িয়ে যাওয়ার জন্য বিজেপি প্রার্থী ঘোষণা করার, এডিসি নির্বাচনে বিজেপি তাদের 28টি আসনে প্রার্থী ঘোষণা করবে নাকি আইপিএফটির সাথে কিছু আসন ভাগাভাগি করবে। তো বিজেপি অর্থাৎ শাসক দল আসন ঘোষণা করার পরেই মথা তাদের প্রার্থী তালিকা ঘোষণা করবে। অর্থাৎ আসন নিয়ে কোনো সমঝোতা আপাতত দেখা যাচ্ছে না। তবে এই সমঝোতা না করা, যেখানে এবারে আমরা দেখতে পাচ্ছি যে সমীকরণ কি হতে যাচ্ছে, তার কারণ বিজেপিও 28টা আসনে লড়তে চায়, মথা 28টা আসনে লড়তে চায়, আইপিএফটিও বলছে তারা বেশিরভাগ আসনে লড়াই করবে। এদিক থেকে দেখতে গেলে বিরোধী রাজনৈতিক দলে সিপিআইএম 28টা আসনে ইতিমধ্যেই প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। কংগ্রেসও দাবি করছে যে তারাও প্রার্থী ঘোষণা করবে। আদিবাসী কংগ্রেস অনেকটা সাংগঠনিক দিক থেকে নাকি সবল হয়েছে এডিসিতে। তো এই 4-5টা রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করার পর ঠিক এডিসি নির্বাচনের ফলাফল কি হয়, মানুষ কাদের এজেন্ডাকে পছন্দ করে, সেটাই দেখার। তবে আজকের মতো, এখনকার মতো বিস্তারিত আলোচনা থেকে এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে, অন্য কোনো বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনায় থাকবো। ততক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।